কিন্তু আমাদের যেহেতু লাইভ ইন্টারেক্টিভ ক্লাস হয়, তো আমরা একটা নাম্বার অফ স্টুডেন্টসের বেশি একটা ব্যাচে নিই না, যাতে প্রত্যেকের ওপর সমানভাবে কেয়ার করা যায়। বিদ্যাস্তর আবার কোর্স শুরু হচ্ছে ফুল স্ট্যাকের আগেই জানিয়ে দিই, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড চ্যাট জিপিটি। এখানে চ্যাট জিপিটির কি রোল সেটা নিয়েও আমরা আলোচনা করব ছোট্ট একটা। ম্যাক্সিমাম স্টুডেন্টরাই সবসময় এটা আমার কাছ থেকে জিজ্ঞাসা করে যে স্যার চাকরি কিভাবে পাবো। আমরা কি করি, বিভিন্ন কোম্পানির যে ভ্যাকেন্সিজ যখন আসে তখন আমরা যেটা করি, আমরা তাদের সেখানে ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দিই। ইনিশিয়ালি গুগল হ্যাকিং ডেটাবেস কেউ ইউজ করতে পারেন, মানে এখানে হ্যাকিং শব্দটা আছে বলে এরকম নয় যে সেখান থেকে হ্যাক ফ্যাক ইত্যাদি শেখা যায়। প্রথম কথা হচ্ছে, আমি যদি নিজের ব্যাকগ্রাউন্ড বলি, আমি একদম বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। আমি এবং সায়েন্সের স্টুডেন্ট ছিলাম যদিও, তবে আমি দেখেছি যে এই কোর্সটা সেটা করতে গেলে সবার প্রথমে দুটো জিনিস লাগে, এবং সবার প্রথমে না, এইটাই থ্রু আউট দ্য কোর্স, থ্রু আউট আওয়ার কেরিয়ার দুটো জিনিস লাগে। একটা হচ্ছে লজিক বিল্ড করা, মানে কমন সেন্স, কোনটার পরে কোনটা বসালে কোনটা সাকসেসফুলি এক্সিকিউট হতে পারে। আর সেকেন্ড আর একটা জিনিস হচ্ছে একদম প্লেন যোগ বিয়োগ যেটা। হ্যালো স্টুডেন্টস, আমি নির্মাল্য সেনগুপ্ত, ফাউন্ডার অফ বিদ্যাস্তু। আজকে আমরা এসেছি কিছু আলোচনা করতে আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের ফ্যাকাল্টি তুষার স্যার গত বোধহয় 7 নম্বর ব্যাচ তুষার স্যার পড়াচ্ছেন। জাস্ট কয়েকটা আলোচনা, জাস্ট আড্ডার ছলে কিছু প্রশ্ন করব তুষার স্যারকে, যে এতদিন ধরে এত স্টুডেন্ট, প্রায় সব মিলে স্যার প্রায় 500+ তো স্টুডেন্ট হয়েই গেছে আপনারই কাছে যারা কোর্সটা করেছে। 500টা আমরা চাইলেই 5000 করতে পারতাম, কিন্তু আমাদের যেহেতু লাইভ ইন্টারেক্টিভ ক্লাস হয়, তো আমরা একটা নাম্বার অফ স্টুডেন্টসের বেশি একটা ব্যাচে নিই না, যাতে প্রত্যেকের ওপর সমানভাবে কেয়ার করা যায়। এবং প্রায় বলতে গেলে তুষার স্যার যারা সিরিয়াস স্টুডেন্ট সবাইকে নামে চেনেন, তাই তো? হ্যাঁ, তো আমি জাস্ট তুষার স্যারকে কয়েকটা প্রশ্ন করব। এক্সপিরিয়েন্স কীরকম হলো পড়ানোর, আমাদের নেক্সট ব্যাচের স্টুডেন্টরা কী কী জিনিস ফলো করা উচিত, এবং কিভাবে কেরিয়ার পাথ আমরা মেনটেন করব, গাইড কিভাবে স্যার করে দেন, এরকম কয়েকটা জাস্ট আলোচনা যা তোমরা শুনতে চাও। তো বিদ্যাস্তর আবার কোর্স শুরু হচ্ছে ফুল স্ট্যাকের আগেই জানিয়ে দিই, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড চ্যাট জিপিটি। এখানে চ্যাট জিপিটির কী রোল সেটা নিয়েও আমরা আলোচনা করব ছোট্ট একটা। তো তুষার স্যার, ফার্স্ট একটু আমি জানতে চাই, আপনারা এই প্রায় 500 জন স্টুডেন্ট, ভালো খারাপ মিশিয়ে তো হবেই, সবসময় যে সব কিছু পারফেক্ট হয় তা নয়। তো আমি দুটো সম্পর্কেই জানতে চাই, আপনার ভালো এক্সপিরিয়েন্স কী এবং খারাপ এক্সপিরিয়েন্স কী। আচ্ছা, প্রথমেই সবাইকে অনেক ধন্যবাদ, ইনক্লুডিং নির্মাল্য স্যার। তো নির্মাল্য স্যার যেটা বললেন যে ভালো এক্সপিরিয়েন্স, আমার পুরোটাই ভালো এক্সপিরিয়েন্স। খারাপ এক্সপিরিয়েন্স ডেফিনেটলি রয়েছে, যেরকম হয়তো আমি কোনো একজন স্টুডেন্টকে প্রপারলি হয়তো হোমওয়ার্ক দিলাম, সেই হোমওয়ার্কটা সে করতে দেরি করলো, এটা হতেই পারে। খারাপ এক্সপিরিয়েন্স বলতে আমার বিশেষ কোনো খারাপ এক্সপিরিয়েন্স নেই, কারণ আমার ক্লাসের স্টুডেন্টরা প্রথম কথা হচ্ছে খুব সিনসিয়ারলি করার চেষ্টা করে, এবং তার সাথে সাথে সবথেকে যেটা বড় ব্যাপার, ওরা নিজেদের কাজগুলো করে। কারণ হলো যে আমি দেখেছি যে আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরাই সবসময় এটা আমার কাছ থেকে জিজ্ঞাসা করে যে স্যার চাকরি কিভাবে পাবো, বা চাকরি করার জন্য কি কি করতে হবে। তো সব মিলিয়ে খারাপ এক্সপিরিয়েন্স, তো দেখুন, অ্যাজ এ টিচার আমার খারাপ এক্সপিরিয়েন্স থাকলেও সেটা আমি কখনো গায়ে মাখি না। তার কারণ হলো যে আফটার অল টিচার তো, এবং সেই অ্যাজ আ টিচার আমি মনে করি যে স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স বা স্টুডেন্টদের কোনো প্রশ্ন বা কখনো এগুলো কখনো খারাপ হতে পারে না। সো ওভারঅল ইটস আ গুড এক্সপিরিয়েন্স উইথ বিদ্যাস্তু, দ্যাটস অল। আচ্ছা আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসি। অনেকেই একটা প্রশ্ন করেন, আমার যারা আমাকে পার্সোনালি চেনে, আমার ফেসবুক প্রোফাইলে রয়েছে, বা আমারও প্রচুর ক্লোজ বন্ধু বান্ধবরাও এই কোর্সটা অলরেডি করেছে। তো তাদের একটা প্রশ্ন থাকে যে আমি বিকম অনার্স, বা আমি হিস্ট্রি অনার্স, বা আমি বিএসসি অনার্স, বিটেক, বিসিএ, এমসিএ, কম্পিউটার সায়েন্স অনার্স ইত্যাদি তো আছেই। কারা করতে পারে, এক্স্যাক্টলি কারা করতে পারে, এবং কাদের করতে সমস্যা হবে না, যদি হয় তাহলে কিসে সমস্যা হয়, এই পুরো ব্যাপারটা যদি একটু জানান। তো প্রথম কথা হচ্ছে, আমি যদি নিজের ব্যাকগ্রাউন্ড বলি, আমি একদম বাংলা মিডিয়ামের স্টুডেন্ট।
আমি এবং সায়েন্সের স্টুডেন্ট ছিলাম যদিও, তবে আমি দেখেছি যে এই কোর্সটা যেটা সেটা করতে গেলে সবার প্রথমে দুটো জিনিস লাগে, এবং সবার প্রথমে না, এইটাই থ্রু আউট দ্য কোর্স, থ্রু আউট আওয়ার কেরিয়ার দুটো জিনিস লাগে। একটা হচ্ছে লজিক বিল্ড করা, মানে কমন সেন্স, কোনটার পরে কোনটা বসালে কোনটা সাকসেসফুলি এক্সিকিউট হতে পারে। আর সেকেন্ড আর একটা জিনিস হচ্ছে একদম প্লেন যোগ বিয়োগ যেটা। তো দেখুন স্যার, যে যোগ বিয়োগ আমরা সবাই করতে পারি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই ব্যাপারটা যে কেউ করতে পারে, মানে সেটা কোনো আর্টসের স্টুডেন্ট হোক বা কোনো বিকম আর্টসের হোক। শুধুমাত্র একটা জিনিস আমি দেখেছি যে বিভিন্ন কোম্পানিগুলো যখন হায়ার করতে চায়, সেই সময় ওরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে স্টুডেন্টদের নিতে চায়, এবং সেই গ্র্যাজুয়েশনটা যে কোনো ধরনের গ্র্যাজুয়েশন হতে পারে। তো সেই পারপাসে যদি বিচার করি, তাহলে যে কোনো স্টুডেন্ট যে কোনো ফিল্ড থেকে এসেই এই কোর্সটা করতে পারে। শুধু তার দুটো জিনিস থাকতে হবে, একদম মানে কমন সেন্স বিল্ড আপ করা, যেটা প্রত্যেকটা মানুষেরই কম বেশি থাকে। আর সেকেন্ড হচ্ছে যোগ বিয়োগ গুণভাগ করতে জানতে হবে, দ্যাটস অল, আর কিছু না। হ্যাঁ, তার কারণ যেটা আমাদের যেটা হয় যে অনেকে জিজ্ঞেস করে প্রি রিকুইজিটস কি, মানে আগে থেকে আমাকে কি জেনে আসতে হবে। ব্যাপারটা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু হয় কাকে বলে দিয়ে, একটা ওয়েবসাইট কাকে বলে দিয়ে আমাদের কোর্সটা শুরু হয়। এবং সেটা কোর্স মানে যারা ব্যাচে অ্যাডমিশন নিয়ে নেয় তাদের জন্য নয়, একটা বেসিক ওয়েবসাইট তৈরি করে দেখানো এবং স্টুডেন্টদের দিয়ে তৈরি করানোর আমরা অলরেডি ওয়ার্কশপ করছি। ওয়ার্কশপ বোধহয় দুটো হয়েও গেছে, আরেকটা বোধহয় পরের সপ্তাহ হতে হবে। সেই ওয়ার্কশপ করলে আমি তো বলি অন্তত ওয়েব পেজ বানানো আমাদের শুধু ফ্রি ওয়ার্কশপেই শিখিয়ে দেওয়া হয়। এবং এটাও আমি বলতে পারি বেশ কিছু জায়গায় শুধু এই টেমপ্লেটস বানিয়ে দেওয়ার জন্য চাকরি পাওয়া যায়। তো আপনারা যদি খালি ফ্রি ওয়ার্কশপগুলো করেন তাহলেও কিন্তু অন্তত একটা কোনো বেসিক জায়গা আপনারা এন্ট্রি লেভেলে চলে যেতে পারেন। কারণ আমিও কিন্তু ইউটিউবের কয়েকটা ভিডিও দেখে, যখন আমি চাকরি করতাম, আমিও প্রথম দিকে আমার 2014 সালে ওয়েব ডেভেলপার হিসেবেই একজন, আমার প্রথম চাকরি যেটা আইটি ফিল্ডে। তো আমি ওই ইউটিউব দেখে আমার 3-4 দিন লেগেছিল শিখতে, 1-1.5 ঘন্টার আমাদেরও ফ্রি ওয়ার্কশপ হয়। তো তখন এতটা বাংলায় তো এখনো বোধহয় আমি জানি না অন্য কোথাও অ্যাভেলেবেল রয়েছে কিনা, সেই সময় আমি ইংলিশেই দেখেছি। এবং আমাদের বিদ্যাস্তুর ইউএসপি হলো গিয়ে আমাদের মোড অফ কমিউনিকেশন বাংলা হয়, অবভিয়াসলি কোডিং আপনাদের ইংরেজিতেই লিখতে হবে। তো কোনো সমস্যা হওয়ারই কথা নয়। হ্যাঁ, একটাই জিনিস, মন দিয়ে ক্লাস করতে হবে। যদি কোনো ক্লাস বাই এনি চান্স মিস হয়ে যায়, আমাদের সব ক্লাসই রেকর্ডেড থাকে। আমাদের অ্যাপের থেকেই আপনারা নিজেদের অ্যাডমিশন নেওয়ার পর আপনার যে স্টুডেন্ট প্যানেল থাকবে আপনি সেখান থেকে অ্যাপ থেকে দেখে নিতে পারবেন। তো স্যার, পরের যে প্রশ্নটা আমার ছিল আপনার কাছে, কেরিয়ার পাথ, মানে আমি একটা জিনিস শিখছি, শুধু শুধু তো শিখছি না, আমি নিজের কেরিয়ারের জন্য শিখছি যে আমি কি কি ভাবে উপার্জন করতে পারবো, যদি সে সম্পর্কে একটু বলেন। আচ্ছা, তো দেখুন স্যার, কেরিয়ার পাথ বলতে সবার প্রথমে যে কোর্সটা আমরা যে পারপাসে শিখছি, অবশ্যই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেরিয়ার পাথ। সেকেন্ড হচ্ছে যেটা খুব ক্রুশিয়াল, এবং অনেক স্টুডেন্টই আমাকে জিজ্ঞাসা করেন যে স্যার, আমরা তো জাভাস্ক্রিপ্টে এই কোর্সটা শিখছি, তো আমরা কি অ্যাপ বানাতে পারবো? তো রিয়্যাক্ট নেটিভ, যেহেতু আমাদের মূল কোর্সটা যেহেতু মার্ন স্ট্যাকে হয়, সো সেই কারণে ফেসবুক অ্যাকচুয়ালি যে রিয়্যাক্ট নেটিভ বানিয়েছিল, তো সেই রিয়্যাক্ট নেটিভও কিন্তু জাভাস্ক্রিপ্টে, অ্যাকচুয়ালি কোড লেখা হয় জাভাস্ক্রিপ্টে। মানে নোট যে এক্স্যাক্টলি, এবং সেটার একটা কমপ্লিট ডকুমেন্টেশন ওদের রয়েছে। তো সেই কারণে আফটার দ্য কমপ্লিশন অফ দিস পার্টিকুলার কোর্স, যে কেউ রিয়্যাক্ট নেটিভে অ্যাপ বানানোটা শিখতে পারে। থার্ড অপশান হচ্ছে তিনি ফ্রিল্যান্সিং করতে পারেন। ফোর্থ অপশানটা একটু অন্যরকম। সেটা হচ্ছে যদি কেউ সেলফ স্টাডি করেন, সেলফ স্টাডি বলতে কি, মানে একটা ওয়েবসাইট যখন প্রপারলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে অনেকে মনে করেন যে ওয়েবসাইট তৈরি করে ফেললাম এবং আমার কাজ সব শেষ, কিন্তু সেটা নয়। কারণ একটা ওয়েবসাইট যখন তৈরি হয়, তৈরি হওয়ার পরে সেই ওয়েবসাইটে কীরকম ট্রাফিক আসছে, তারপরে সেই ওয়েবসাইটটা কিভাবে গুগলের কাছে র্যাঙ্ক হচ্ছে, কি কি করলে সেই গুগলের কাছে র্যাঙ্ক হবে, তার জন্য ডেভঅপস একটি কেরিয়ার পাথ হতে পারে। আর ডেভঅপসে মূলত লোড ব্যালেন্স, মানে প্রপারলি লোড ব্যালেন্সিং ব্যাকএন্ডের পার্ট, কিন্তু ডেভঅপসে মূলত কি করে হোস্টিং এবং এই ধরনের বিভিন্ন জিনিসপত্রগুলো সামলানো, সেখানে ধরুন লিনাক্স অপারেটিং সিস্টেমের একটা বড় পার্ট থাকে।
তো এটা একটা কেরিয়ার পাথ হতে পারে যে এগুলো শিখলে আফটার কমপ্লিশন অফ দ্য ওয়েব ডেভেলপমেন্ট এটা কেউ করতে পারেন। সো লট অফ পাথস আর দেয়ার। এবার যে যে ফিল্ডটাতে বেশি ইন্টারেস্টেড সে সেই ফিল্ডটাতে করতে পারেন। কারোর আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে থেকে দেখেছি যে কোনো স্টুডেন্ট হয়তো পুরো কোর্সটা শেষ হওয়ার পরে সে হয়তো আমাকে বললেন যে স্যার আমার ব্যাক এন্ডটা করতে ভালো লাগছে, তো সেক্ষেত্রে ব্যাক এন্ড ডেভেলপার ব্যাক এন্ড ডেভেলপার এক্স্যাক্টলি সে মনে করলো যে না, আমি যদি ব্যাক এন্ড ডেভেলপারেই কাজ করি তাহলে হোয়াই অনলি নোড জেএস আর এক্সপ্রেস জেএস। কেউ সেক্ষেত্রে জ্যাঙ্গোতে কাজ করতে পারে, কেউ জাভাতে করতে পারে, কেউ ডট নেটে করতে পারে। তো অ্যাটলিস্ট একটা আমাদের বিদ্যাস্তুর যে মেন গোলটা যেটা আমি ফলো করি সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টকে এমন একটা স্ট্যান্ড পয়েন্টে এসে দাঁড় করানো যে যাতে সে এই ফিল্ডটা সম্পর্কে কিছুটা পরিচিত হতে পারে, কোথা থেকে খুঁজতে হবে, কোথা থেকে খুঁজে পড়তে হবে, এইগুলো আমরা শেখানোর চেষ্টা করি। এরপরে যদি তারা কিছু শিখতে চায় সেক্ষেত্রে সেলফ স্টাডি ওয়ান অফ দ্য বেস্ট অপশনস। আর সেকেন্ড তো আমি সেটার বেসিসে আমি ওদের হেল্প করি। সো কেরিয়ার পাথ নিয়ে আমার মনে হয় অনেক স্টুডেন্টের প্রচুর ভ্যারাইটিস রয়েছে, তো যে কেউ যে কোনো একটা কিছু চুজ করতে পারে। এক্স্যাক্টলি, মানে শুধু যে আমি কোর্সটা করলাম, ইন্টার্নশিপ করলাম, তারপর চাকরি করতে ঢুকে গেলাম, এইখানেই যদি আমরা আটকে থাকি তাহলে কিন্তু মুশকিল। কারণ টেকনোলজি ইজ এভার চেঞ্জিং। মানে আমরা চাকরিটা অবভিয়াসলি প্রয়োজন। আমরা একবার চাকরিতে ঢুকে যাওয়ার পরও আমরা নিজেদেরকে আরো গ্রো করতে পারি। মানে প্রচুর কোর্সেস আছে। এবার একটা ধারণা তৈরি হয়ে গেলে, লাইভ ইন্টারেক্টিভ ক্লাসে একটা ধারণা তৈরি হয়ে গেলে, তো তারপরে আমরা চাকরিতে ঢুকে গেলাম বা ফ্রিল্যান্সিং এ ঢুকলাম, আমি জানালাম যে আমি ওয়েবসাইট বানাতে পারি। আমাদের ওয়ার্ডপ্রেসও শেখানো হয়, ওটা অরিজিৎ স্যার শেখান অথবা শর্মিষ্ঠা ম্যাডাম শেখান, যাতে কোড প্রায় লিখতেই হয় না। ফ্রেমওয়ার্কের বিভিন্ন টুলস রয়েছে, সেগুলো ব্যবহার করলেই হয়ে যায়। তো এটাই ব্যাপার যে আমাদের শিখে চলে যেতে হবে, অ্যাম্বিশন থাকতে হবে, চিরকালই আমরা পড়াশুনো করব, তাহলে গিয়ে মানে গ্রোথটা হয়। তো যাই হোক, আমি নেক্সট প্রশ্নে আসি, প্লেসমেন্ট। তো আমি এটা বলতে পারি যে আমাদের যে কোর্স ডিজাইনটা বিদ্যাস্তুর, আমি এটা আমার এবং আমাদের টিমের একসঙ্গে তৈরি করে, যে শুধু যদি আমরা প্রজেক্ট তো হবেই, গোটা 4 মাসের যে আমাদের ট্রেনিং যেই পার্টটা, সেখানে তো প্রজেক্টস হয়, বিভিন্ন ধরনের প্রজেক্টস হয়। মানে আমরা এক একটা জিনিস শিখবো, মানে ধরা যাক আমি HTML শিখলাম, তার উপর শুধু HTML এর উপর একটা প্রজেক্ট, তারপর CSS শিখলাম, HTML CSS মিলে, তারপরে জাভাস্ক্রিপ্ট, এরকম করে একের পর এক আমরা টোটাল 13টা প্রজেক্ট করানো হয়। এবং তারপরে যেটা হয়, আমরা যেটা ঠিক করেছিলাম, যেটা যদি লাইভ প্রজেক্ট, মানে ক্লায়েন্ট আমাকে দিয়েছে কাজ করতে, লাইভ প্রজেক্ট মানে যেটা অ্যাকচুয়ালি লাইভ হবে। আমরা যে থিওরিটিক্যালগুলো করব সেগুলো, হ্যাঁ, কোনো না কোনো কাজে তো কোনো না কোনো দিন কেউ যদি ফ্রিল্যান্সিং করতে চায়, তার অলরেডি একটা প্রজেক্ট করা আছে, সেই প্রজেক্টটাকেই সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে এডিট করে দিতে পারলো। কাজে তো অবশ্যই লাগবে, তার পোর্টফোলিওতে তৈরি হবে, সে যখন ইন্টারভিউ দিতে যাবে সে দেখাতে পারবে আমি এই প্রজেক্টে কাজ করেছি। কিন্তু তার সঙ্গে এটাও ভেবেছিলাম যদি লাইভ প্রজেক্ট, যে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে, ক্লায়েন্ট ডিল করতে হবে, যেটা অ্যাকচুয়ালি চাকরিতে ঢুকে যেটা করতে হয় সবাইকে, যে ক্লায়েন্ট আমাকে বললো এই কাজটা করে দিই। তো আমাদের নিজস্ব একটি IT কোম্পানিও রয়েছে, যেখানে আমি এবং তুষার স্যার দুজনেই রয়েছি। আমি একজন অ্যাডভাইজার হিসেবে রয়েছি, তুষার স্যার CEO। তো সেখানে আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করতে হয়, বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশনস তৈরি করতে হয়। শুধু ওয়েবসাইট বলাটা ভুল, প্রচুর মানে একটা টাইমের পর গিয়ে সেটাকে আর ওয়েবসাইট বলা যায় না, এগুলো শেখানো হবে কোনটা ওয়েবসাইট কোনটা ওয়েব অ্যাপ্লিকেশন। তো সেখানে স্টুডেন্টরা কিন্তু 2 মাস লাইভ প্রজেক্টে ইন্টার্নশিপ করে, এবং সেখানে এই ইন্টার্নশিপে তখন সেখানে যেটা করানো হয়, লাইভ প্রজেক্টে কাজ করানো হয়, এবং পুরোটাই তুষার স্যার রয়েছেন এবং সিসিফাস ইনফোটেকের যে বাকি টিম রয়েছে তাদের গাইডেন্সে থাকে। এবং এই ইন্টার্নশিপের জন্য কিন্তু আমরা সার্টিফিকেট দিই। হ্যাঁ, অবশ্যই যদি সে ইন্টার্নশিপ প্রপারলি করে। এরকমও হয়েছে যে আমি জানি যে স্টুডেন্ট ইন্টার্নশিপ করতে ঢুকে তারপর কমপ্লিট করেনি, তাদেরকে আমরা সার্টিফিকেট কিন্তু দিই না। কোর্স কমপ্লিট করলে যে 4 মাস একবার অ্যাডমিশন নিলে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট পাবেই, কিন্তু ইন্টার্নশিপটা কিন্তু প্রপারলি করতে হবে। কারণ ওখানে আমাদের ক্লায়েন্টের সঙ্গে মানে একটা বিশেষ একটা বিষয় থাকে না, যে আমি ক্লায়েন্টকে যদি আমি প্রপারলি ডিল না করতে পারি বা তাকে দেখাতে না পারি যে ঠিক করে করেছে। কিন্তু যারা স্টুডেন্টরা এরকম মানে পার্সেন্টেজ খুব কম, সবাই ঠিক করেই প্রজেক্ট করে, এবং তাদের যে ইন্টার্নশিপ সার্টিফিকেটটা পাওয়া যায় সেটারও একটা গুরুত্ব আছে। অর্থাৎ ফ্রেশার্স হলেও সে কিন্তু লাইভ প্রজেক্টে কাজ করার একটা এক্সপিরিয়েন্স নিয়ে তবে সে ঢুকতে চলেছে একটা কোম্পানিতে চাকরি করতে, বা অন্যান্য পার্ট টাইম হোক বা
এ তো লাস্ট আমি যেটা বলবো প্লেসমেন্ট। আমি আমাদের বিদ্যাসুতে প্রচুর কোম্পানিজ রয়েছে, আমরা প্রথম কথা 100% প্লেসমেন্ট গ্যারান্টি বলি না। তার কারণ এরকম নয় যে আমি চাকরিতে ঢুকলাম এবং বা আমি কোর্সেই ঢুকলাম, সরি চাকরি নয়, আমি অ্যাডমিশনের কথা বলবো, অ্যাডমিশন নিলাম, তারপর আমি 6 মাস ওয়েট করলাম, ওয়েট করার পর বললাম যে স্যার এবার আমার চাকরি কোথায়, আপনি তো গ্যারান্টি দিয়েছিলেন না। আমরা কি করি, বিভিন্ন কোম্পানির যে ভ্যাকেন্সিজ যখন আসে তখন আমরা যেটা করি, আমরা তাদের সেখানে ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দিই। এটা একটা বিষয়। কিন্তু আরেকটা জায়গা রয়েছে প্লেসমেন্টের, যেটা একটু তুষার স্যার বলুন, যে আমাদের নিজস্ব যে আপনার যে কোম্পানিটা রয়েছে সিসিভাস ইনফোটেক, সেখানে যে যারা ইন্টার্নশিপ করে, সিসিভাস ইনফোটেকে চাকরি পাওয়ার কীরকম সুযোগ সুবিধা রয়েছে এবং অতীতে কি কি হয়েছে ঘটনা। আমি যেটা প্রথমেই বলেছিলাম স্যারের নাম ধরে স্টুডেন্টদের মনে থাকে যারা সিরিয়াসলি ক্লাসটা করে, তো সেটা সম্পর্কে যদি একটু বলেন। তো প্রথম কথা হচ্ছে যে সিজিফাস ইনফোটেকে জয়েন করার জন্য আমি বিদ্যাস্তুতে হয়তো খুব একটা টাফ পড়াই না, বা আমি জানি না আমি কতটা টাফ পড়াই। তবে সিজিফাস ইনফোটেকে জয়েন করার জন্য কয়েকটা ক্রিটিক্যাল ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সিজিফাস ইনফোটেকের 2 রাউন্ডের ইন্টারভিউ হয়। আর যারা যারা প্রথম কথা হলো ইন্টার্নশিপে যারা জয়েন করেন সিজিফাস ইনফোটেকে, তো তারা ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে যদি মনে করেন যে তারা সিজিফাস ইনফোটেকে জয়েন করবেন, তাদেরকে 2টো রাউন্ড ইন্টার্নশিপ আবার চলেও তো গেছে, এরকম হয়েছে এক্স্যাক্টলি এরকম যে আমরা হয়েছে যে চেয়েছি যে আমাদের কাছে জয়েন করুক, হ্যাঁ কিন্তু তারা অন্য তারা অন্য কোম্পানিতে বেটার। কোম্পানিতে অবভিয়াসলি আমাদের কোম্পানির বেশি দিন বয়স নয়, 1 বছর বয়স। এরকম অনেক স্টুডেন্টই রয়েছে যারা 7-8 বছর বা 15-20 বছর বা এমএনসি সেখানে চান্স পেয়েছে চলে গেছে। কিন্তু হ্যাঁ, তো বাকিটা আপনি বলুন। বাকিটা এবার এরকম আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমার একটি স্টুডেন্ট ছিল, ওর নাম করেই আমি বলছি, ওর নাম হচ্ছে সৌরভ। তো সৌরভ আমারই একটি ব্যাচের স্টুডেন্ট ছিল, বিদ্যাস্তরী স্টুডেন্ট। তো প্রচণ্ড সিরিয়াস, এবং ও আমার ব্যাচে যখন পড়তো তখন খুব একটা বেশি কথা বলতো না। আচ্ছা। যে স্যার আজকে আমি এই কাজ করেছি, মোরাললেস কাজগুলো দেখিয়ে দিত এবং খুব একটা প্রশ্ন করতো না। তো এবার ও ইন্টার্নশিপে ঢুকলো, ওর কোর্স শেষ হওয়ার পরে ইন্টার্নশিপে ঢুকলো, এবং ওদের ব্যাচে মানে ওদের গ্রুপে টোটাল 4 জন ছিল। তো যেটা হয় মানে যেটা আমাদের এক মানে একটা গ্রুপ গ্রুপ করে করে প্রজেক্ট এক্স্যাক্টলি, করে দেওয়া হয়। যেহেতু বড় প্রজেক্ট এবং একদম এক্সপিরিয়েন্স থাকে না অনেকজনের, তো সেক্ষেত্রে আমরা যেটা করি ইন্টার্নশিপে 4 জন করে একটা গ্রুপ থাকে। তো গ্রুপে ঢোকার পরে আস্তে আস্তে প্রথম 2-3 সপ্তাহ পরে যেটা আমি দেখলাম যে 3 জন চলে গেল গ্রুপটা থেকে, শুধু সৌরভ পড়ে রইল। এবং ওদের সেই সময় আমাদের একটি ক্লায়েন্ট ছিলেন যার মূলত একটি ই কমার্স ওয়েবসাইট দরকার ছিল, আচ্ছা। মানে লাইক অ্যামাজন বা ফ্লিপকার্ট এরকম। অবভিয়াসলি অত বড় না, কিন্তু ওই ধরনের। এবং যেহেতু মার্নের প্রজেক্ট, কোড লিখতে হয়, ই কমার্স ওয়েবসাইটের প্রচুর ভ্যারাইটিস থাকে। তো সেই সময় হঠাৎ করে সবাই ছেড়ে চলে গেল, সৌরভ একা পড়ে রইল সেই গ্রুপে। এবং সৌরভ আমাকে তারপরে একদিন বলল যে স্যার এই ব্যাপার, তাহলে আমি কি করব। তো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি করতে চাও। তো আমাকে বললো যে স্যার আমি কাজটা কমপ্লিট করতে চাই। তো ওকে আরও এক্সট্রা আমরা 2 মাস টাইম দিয়েছিলাম। তো সৌরভ ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোই যেদিনকে, মানে অলরেডি 2 মাসের ইন্টার্নশিপ, যেহেতু 2 মাসে কিছুটা কাজ তো এগিয়েইছে, সৌরভ যেটা করলো যে 2 মাসে যা যা কাজ এগিয়েছে পুরোটা ফেলে দিল। পুরো মানে ফেলে দিল কি, ওই কোডটাই আর লিখলো না। নতুন করে যেদিন থেকে আমরা কাজটা ওকে অ্যাসাইন করলাম, সেই সময় ও আবার নতুন করে কোড লেখা শুরু করলো। সেটার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড পুরোটা মিলিয়ে ও 3.5 সপ্তাহ মতন সময় নিল, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই বানিয়ে দিল। এবং এটা অদ্ভুত ব্যাপার যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড, সেটাতে পেমেন্ট গেটওয়ে, সেটাতে প্রোডাক্ট অ্যাড করা, অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে শুরু করে সব কিছু সৌরভ একা ওই ইন্টার্নশিপের মধ্যে 3.5 সপ্তাহের মধ্যে করলো। এবং যেদিনকে ইন্টার্নশিপ শেষ, আমার খুব ভালো মনে আছে, সেই দিন তারিখটা মনে নেই, ও প্রজেক্টটা শেষ করেছিল সেই দিনকে বিকেলবেলা। তো আমাকে তারপরে সাবমিশন করার পরে আমাকে বললো যে স্যার আমার প্রজেক্ট সাবমিট হয়ে গেছে। তো আমি আমার টিম যারা রয়েছেন তাদেরকে বললাম যে একবার ইন্সপেক্ট করো, একবার চেক করো কোডটা। তো কোডটা দেখার পরে আমিও ফাইনালি একবার দেখে সেই দিনকে রাত্রিবেলাতেই আমরা নিজেদের, মানে আমাদের যারা বোর্ড অফ ডিরেক্টরস রয়েছেন তাদের সাথে ডিসকাস করে সৌরভকে তার পরের দিনই আমরা সিজিফাস ইনফোটেকে ব্যাক এন্ড ডেভেলপার হিসাবে জয়েন করাই। তো সৌরভ ইজ কারেন্টলি ইন আওয়ার কোম্পানি। ও সেটা বোধহয় খুব সম্ভবত জুন বা জুলাই মাস, ও এখনও সিজিফাস ইনফোটেকেই চাকরি করছে।
রিসেন্টলি 2 মাস আগে বিদ্যাস্তুরী আরও একজন স্টুডেন্ট, ও এখন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে কাজ করছে, প্লাস ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ওর নামও আমার মনে আছে, সৃষ্টি ভট্টাচার্য। আম, তারপরে আরও একজন রয়েছেন, যিনি এক্স্যাক্টলি আমাদের বিদ্যার্থী স্টুডেন্ট ছিলেন এবং তিনিও আমাদের এখানেই চাকরি করছেন। আমি কিছু ব্যক্তিগত কারণে নামটা বলতে পারছি না। তো এবং সে সবথেকে এখনও অবধি আমাদের সিসিভাস ইনফোটেকে সবথেকে হাইয়েস্ট পেড এমপ্লয়ি, প্লাস আরও বিভিন্ন দায়িত্ব তিনি সামলান। তো আমি একটা জিনিসই বলবো যে অ্যাজ সিইও আমি যখন আমি তো হায়ার করি না, আমার টিম যারা রয়েছেন তারা যখন হায়ার করেন, বেশ কিছু প্রসেসের মধ্যে দিয়ে স্টুডেন্টদেরকে যেতে হয়। এবং আমি এটাই কোনো স্টুডেন্টের মধ্যে দেখব যে কোনো স্টুডেন্ট বা কোনো যারা ইন্টারভিউ দিতে আসছেন, যারা জব অ্যাপ্লিকেন্ট, তারা আমার কোম্পানিতে কতটা ভ্যালু অ্যাড করতে পারছে। দেখুন, এবং এটা যদি প্রত্যেকটা কোম্পানি এক্স্যাক্টলি, চাইবে। এবং আমি যদি কোনো কাউকে হায়ার করি এবং আমি যদি দেখি এসে যে তিনি জাস্ট গুগল থেকে কোড কপি পেস্ট করছেন, আমি তাকে ডেফিনেটলি হায়ার করবো না। কারণ কোড কপি পেস্ট করার জন্য কাউকে মাসে 10,000 20,000 টাকা দিয়ে রাখার তো কোনো যুক্তি নেই। আমি দেখবো যে আমি কোনো একটা প্রজেক্ট ও কোনো একটা কাজ যখন কাউকে দিয়ে 10 দিন সময় লাগছে আর অন্য কেউ এসে যখন সেটা 2 দিনে করে ফেলছে, একটা ফর এক্সাম্পল, তো আমি ডেফিনেটলি তাকে হায়ার করব। সো দ্যাটস অল। আমি এটাই বক্তব্য, এটাই আমার থাকবে যে যারা প্রপারলি এই ফিল্ডে সাস্টেন করতে চাইছেন, তারা নিজেদেরকে এমনভাবে স্কিল আপ করুন যাতে করে আপনি কোম্পানির জন্য একটা ভ্যালুয়েবল অ্যাসেট হতে পারেন। তো এটাই এবং সেটা হচ্ছে তার তার নিজস্ব, তার নিজের কেরিয়ারের জন্য এক্স্যাক্টলি খুব নিজের প্রয়োজন, কেরিয়ারের জন্য এবং নিজের গ্রোথের এই জন্য। গ্রোথ প্লাস ইভলভিং টেকনোলজি একটা ফিল্ড, সেখানে এআই এর এত রমরমা, সেই জায়গাতে অ্যাজ আ হিউম্যান বিইং আমাদের সাস্টেন করতে গেলে এআই এর মতন হতে হবে। আমি বিশ্বাস করি এটা, হুম। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন জায়গায় চলে যাচ্ছে, নিজেদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হতে ওই লেভেলের আইকিউ অবভিয়াসলি পসিবল না, সেটা একটা মেশিন, তার সাথে একটা চ্যাট জিপিটির আইকিউ অ্যারাউন্ড 1,000-এর কাছাকাছি। GPT-4-এর, তারপরে ধরুন গুগলের এআই স্টুডিও, এই ধরনের যে সমস্ত মডেলগুলো, তাদের আইকিউ 10,000 20,000-এর কাছাকাছি। মানুষের ওই আইকিউ হওয়া পসিবল না। কিন্তু অ্যাটলিস্ট এরকম যেন না হয় যে কেউ আসার পরে একটা জঘন্য ডিজাইন করলো, সেটার কোড এমনভাবে লিখলো যে যেখানে HTML এর মধ্যে কেউ CSS যেটা লিখছে সেটা CSS নাকি C++, এটা বোঝা যাচ্ছে না। সো এরকম যদি কেউ করেন, তাহলে কিন্তু তার চাকরি পাওয়াটা একটু মুশকিল। এটাই হচ্ছে বক্তব্য। হ্যাঁ, অর্থাৎ এআই চাকরি খেয়ে নেবে না, কিন্তু এআই কে প্রপারলি ইউজ করতে হবে। এআই কোনোদিনই একটা ক্লায়েন্ট যে ধরনের ওয়েবসাইট চাইছে সেটা বানাতে পারে না। হ্যাঁ, তো এবং কপি পেস্ট করা যায় না, এই জন্যই এআই চাকরি খেতে পারবে না। হ্যাঁ, কিন্তু এআই কি করতে পারে, কাজ অনেক ফাস্ট করে দিতে পারে। কাজ সহজ করে দিতে পারে। হ্যাঁ, এবং আমাদের কোর্সটার নাম এই জন্যই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড চ্যাট জিপিটি, যে আমরা চ্যাট জিপিটিকে ইউজ তো অবভিয়াসলি করব, যাতে কি আমাদের কাজের স্পিড বাড়ে। আমরা তাকে ব্যবহার করব, তাকে আমার কাজ ছিনিয়ে নিতে দেবো না। ক্যালকুলেটর আবিষ্কার হওয়ার পর অঙ্কের টিচারদের চাকরি চলে যায়নি, কিন্তু যারা যারা ক্যালকুলেটর ইউজ করতে পারতেন না তাদের সমস্যা হয়েছে। বা একটা কম্পিউটার যখন বেসিক কম্পিউটার যে জ্ঞান, এখন কি আর টাইপরাইটারে টাইপ হয় না, কিন্তু কম্পিউটারে টাইপ করতে জানতে হয়। তো যখনই কোনো মেশিন কোনোদিন কোনো মানুষের কাজ ছিনিয়ে দেয়নি, কাদের ছিনিয়েছে, যারা সেই মেশিনকে ব্যবহার করতে শেখেনি। তো লাস্ট একটা প্রশ্ন করে আমি শেষ করব, যে এই যে সেলফ স্টাডিতে গুগল সার্চ শেখাটা কতটা প্রয়োজন? গুগলে কিভাবে সার্চ করব? গুগল থেকে আমি কপি পেস্ট করার কথা বলছি না, বাট আমার সেলফ স্টাডিং এর জন্য আমার কোন জায়গায় কোন কোডটা কিভাবে বসাতে হবে, এই যে গুগল সার্চ করা, এই গুগল সার্চ করতে জানাটা কতটা প্রয়োজনীয়, এটা আমি লাস্ট প্রশ্ন করবো স্যার আপনাকে, এটা যদি একটু বলেন। আচ্ছা, তো আমার স্টুডেন্টদের মধ্যে এবং আমার কয়েকজন খুব কাছের বন্ধু এবং কয়েকজন কলিগের মধ্যে আমার খুব প্রচলিত একটি কোট টাইপের, সেটা খুব ফেমাস, যে আমি একবার বোধহয় কোনো একটা জায়গায় বলেছিলাম যে যারা প্রপারলি গুগল সার্চ করতে পারে তারা এই দুনিয়ার রাজা। একটি বই আছে, গুগল হ্যাকিং ফর পেনিট্রেশন টেস্টার্স বলে, হয়তো আমি এই ভিডিওর বা এই পডকাস্টে আমি লিঙ্কটা হয়তো প্রোভাইড করে দেবো। তো সেই বইটা মূলত
করতে হবে। তার কারণটা কি? আমরা অনেক সময় মনে করি যে, এবং আহ, অনেক স্টুডেন্টরা যেটা করেন যে মনে করেন যে গুগল থেকে বিশেষ কিছু পাওয়া যায় না। আমাদের ইন্টারনেটের ইন জেনারেল তিনটে পার্ট থাকে, একটা সারফেস ওয়েব, একটা হচ্ছে ডিপ ওয়েব, আর একটা ডার্ক ওয়েব। তো ডার্ক ওয়েব ইন জেনারেল অ্যাক্সেস করা যায় না, কিন্তু সারফেস ওয়েব এবং ডিপ ওয়েব অ্যাক্সেস করা যায়। তো গুগল হচ্ছে অ্যাকচুয়ালি কয়েক লক্ষ প্রশান্ত মহাসাগরের মতন। এবং কি করে সার্চ করতে হবে, ফর এক্সাম্পল আমি যদি কথার কথা যে আমরা যেরকম করি, মানে স্যার আপনিও বুঝতে পারবেন যে আপনি যেহেতু ভীষণ বাংলা সাহিত্যের একজন বড় ফ্যান, তো এবং নিজেও আপনি বই লিখেছেন, তো বাংলা বই পিডিএফ হিসেবে পড়ার তো আপনার প্রচুর শখ রয়েছে এবং পড়েওছেন আপনি। তো পিডিএফ আমরা অনেক সময় সার্চ করি। এবার কথার কথা আমি যদি ফর এক্সাম্পল আপনি আপনার পছন্দের একটা বাংলা পিডিএফ যে কোনো বইয়ের নাম বলুন। কালবেলা। ওকে, কালবেলা, সমরেশ বসু, আই হোপ। সমরেশ মজুমদার। সমরেশ মজুমদার, আই এম সরি, আই এম নট আ বেঙ্গলি লিটারেচার পার্সন। তো এবার সমরেশ মজুমদারের কালবেলা ধরুন আমি পিডিএফে সার্চ করতে চাইছি গুগলে। তো আমরা গুগলের সার্চ বারে গিয়ে কি লিখবো, যে কালবেলা বাই সমরেশ মজুমদার পিডিএফ বুক বা এরকম করে জাস্ট মানে কালবেলা সমরেশ মজুমদার এইটুকু একটা কোটেশনের মধ্যে রাখলাম, সিঙ্গেল বা ডাবল কোট, এবং একদম শেষে গিয়ে একটা জিনিস লিখবো, ফাইল টাইপ, সব কটা স্মল লেটারে ফাইল টাইপ, তারপর একটা কোলন দিয়ে পিডিএফ। যদি এটা লিখি আমার কাছে যত সার্চ রেজাল্ট আসবে সব কটা পিডিএফ, কোনো এক্সট্রা ব্লগ বা নাথিং কিছু আসে না। আমি এটা ফর এক্সাম্পল একটা এক্সাম্পল বললাম, এরকম প্রচুর এক্সাম্পলস রয়েছে। তো এইভাবে যদি সার্চ করি তাহলে আমার কি গুগলের সার্চ এত এত লক্ষ লক্ষ সার্চের মধ্যে কয়েকটা সিলেক্টেড অপশান আসছে। এবং কেউ সার্চ করে দেখতে পারেন, আরেকটি ওয়েবসাইটের কথা আমি বলছি, সেটার শর্ট ফর্মটা এরকম GHDB বলে, গুগল হ্যাকিং ডেটাবেস বলে, যেটা পেনিট্রেশন টেস্টিং টুল, যেটা কালি যারা বানিয়েছিল, কালি লিনাক্স যারা বানিয়েছিল তাদেরই তৈরি করা। GHDB কেউ গুগলে সার্চ করলেও দেখতে পাবেন। তো সেই GHDB মূলত টেকনিক্যাল লোকজনের জন্য একটা মানে বাইবেল বলা যেতে পারে, যেখানে যে কোনো সার্ভিস, যে কোনো ধরনের প্যাকেজ, যে কোনো কোডিং ইত্যাদি সমস্ত কিছু সেখান থেকে সার্চ করা যায়। তো ইনিশিয়ালি গুগল হ্যাকিং ডেটাবেস কেউ ইউজ করতে পারেন, মানে এখানে হ্যাকিং শব্দটা আছে বলে এরকম নয় যে সেখান থেকে হ্যাক ফ্যাক ইত্যাদি শেখা যায়। এটা জাস্ট আমরা বলি গুগল বলা হয় যে হ্যাকস বলা হয়, এক্স্যাক্টলি, মানে দিজ আর দ্য টেকনিক্স টু এক্সট্রাক্ট সাম ইনফরমেশনস ফ্রম গুগল রিগারাসলি। মানে আমি এমনভাবে গুগলের কাছ থেকে সার্চ করছি, মানে গুগলকে নিংড়ে নেওয়ার মতন। বুঝতে পেরেছি। কারণ এরকম সারা পৃথিবীতে এরকম বেশ কয়েকটি এক্সাম অবধি হয় স্যার, যে এক্সামগুলো শুধুমাত্র দাঁড়িয়ে রয়েছে গুগল সার্চের ওপরে। অফেন্সিভ সিকিউরিটি বলে একটি ইন্ডাস্ট্রি রয়েছে, যাদের একটি এক্সামিনেশন হয় অফেন্সিভ সিকিউরিটি সার্টিফাইড প্রফেশনাল, OSCP এক্সামিনেশন হয়, যেটা কমপ্লিটলি গুগল সার্চের ওপর দাঁড়িয়ে, মানে যে প্রপারলি গুগল সার্চ করতে পারে, এবং অবভিয়াসলি নিজের বুদ্ধি লাগাতেই হবে সেখানে, তো তারা ওই এক্সামটা কোয়ালিফাই করতে পারেন। সো গুগল সার্চ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমি আমার স্টুডেন্টদেরকে সাজেস্ট করি এই বইটা পড়ার জন্য, যেটা প্রথমেই বললাম। প্লাস যদি কেউ কখনো মনে করেন যে প্রপারলি এই জিনিসটা কি করে করা যায়, দে ক্যান কন্ট্যাক্ট উইথ বিদ্যাস্তু টু রিচ আউট টু মি। তো যাতে করে এই জিনিসটা কিন্তু সবাই শিখবেন, আমার এটা সাজেশন, এটা প্রত্যেকটা মানুষের, নট ফর অনলি এনি টেকনিক্যাল পার্সন, যে কোনো মানুষেরই গুগল সার্চ প্রপারলি শেখা দরকার। কারণ আফটার অল গুগল আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া অবধি বিভিন্ন কাজে হেল্প করে। তো আমাদের পেট খারাপ হোক, জ্বর হোক, যাই হোক, সেটা গুগল থেকে যেহেতু সার্চ করি, সো উই নিড টু লার্ন হাউ টু গুগল প্রপারলি। সো দ্যাটস অল, মানে এই কোর্সটা ইজ সোলি রিলেটেড টু গুগল সার্চ অলসো। কারণ কোড যেটা আমরা আলটিমেট লিখি, সেই কোডটা কোথা থেকে পাওয়া যেতে পারে, কোন কোন জায়গা থেকে, কি ধরনের কোড আমরা চাইছি, সেটা গুগল থেকে আমরা সার্চ করলেই পাই। দ্যাটস অল, আই হোপ দ্যাট উইল বি বেটার। থ্যাংক ইউ তুষার স্যার, থ্যাঙ্কস আ লট, যে প্রচুর স্টুডেন্টদের প্রশ্ন এখানে অনেকটাই ক্লিয়ার হয়ে গেল। আরও আমরা এরকম আসবো আলোচনায়, এরকম ছোটোখাটো আলোচনা আমাদের মধ্যে থাকবে। একটা জিনিস জানিয়ে দিই, অ্যানাউন্সমেন্টই বলা যেতে পারে, যেটা হচ্ছে যে অনেকেরই কোর্স অনেকেরই করার প্রয়োজন হয় না, বা তারা চান না করতে, তাদের অন্য কেরিয়ার রয়েছে, তাদের অন্য কেরিয়ারের ইচ্ছে রয়েছে, তাদের জন্য বিদ্যাস্তুর একটা টোটালি আলাদা সেগমেন্ট আসছে। এখনো নামটা রাখা হয়নি, কিন্তু আমি কনসেপ্টটা বলে দিই। প্রচুর জিনিস রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে, অ্যাপার্ট ফ্রম আইটি ফিল্ড,
আমাদের কিন্তু আইটির সাহায্য লাগে, যেমন প্রম্পট ইঞ্জিনিয়ারিং। কিভাবে আমি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থেকে এক্স্যাক্টলি আমি চ্যাট জিপিটি ধরা যাক, আমি আমার নিজস্ব কাজটা বের করতে পারবো। বা পিপিটি কিভাবে খুব সহজে, আমি ঘন্টার পর ঘন্টা লাগাবো না, ফট করে আমার কাছে আমি চাইলেই পিপিটি তৈরি করে নিতে পারবো বিভিন্ন আর্টিফিশিয়াল টুলসের সাহায্যে। বা এই যে সেটা তুষার স্যার বললেন গুগল সার্চ কিভাবে করতে হয়, বা এক্সেলে কি করে বিভিন্ন হ্যাকস রয়েছে। আবার বলছি এর সাথে হ্যাকিং এর সম্পর্কে নেই, বিভিন্ন হ্যাকস রয়েছে যে এক্সেলে নানান ধরনের মানে ট্রেনিং এর দরকার হয়। এগুলো সম্পূর্ণভাবে ফ্রিতে বিদ্যাস্তুর ইউটিউব চ্যানেলে আমাদের একের পর এক এই ট্রেনিং থাকবে। 1 ঘন্টার ওয়ার্কশপ হবে, যার সঙ্গে আমাদের যে কোর্সগুলো রয়েছে বা যে প্রিমিয়ার কোর্সেসগুলো রয়েছে তার কোনো সম্পর্ক নেই। আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে একটু বলে দিই, টোটাল কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংটা ফ্রিতে থাকবে আমাদের বিদ্যাস্তুর ইউটিউব চ্যানেলে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সে বিসিএ হোক, এমসিএ হোক, কম্পিউটার সায়েন্স অনার্স হোক, বা যারা অন্য ব্যাকগ্রাউন্ডের কিন্তু কম্পিউটার সায়েন্সের থিওরি পার্টটা যেটা আমাদের কোর্স সিলেবাসে রয়েছে সেগুলো শিখতে চান, টোটালটা ফ্রিতে থাকবে। হ্যাঁ, একটু সময় লাগছে, আমি বেশ কিছু ক্লাসেস নিচ্ছি, অতটা আমি টাইম পাই না, উষসী ম্যাডাম নেন, তুষার স্যার কিছুদিন পর থেকে নেওয়া শুরু করবেন। এর সঙ্গে সঙ্গেই এই ট্রেনিংগুলোও কিন্তু থাকবে। আরও বেশ কিছু নতুন নতুন জিনিস আমরা ইউটিউব চ্যানেলে আনতে চলেছি। তার মধ্যে একটা বলে দিই, জব সার্চ, যে কোথায় কোন জব রয়েছে এরকম একটা সেগমেন্ট থাকবে, প্রতিনিয়ত আপলোডেড হবে সেটা। শুধু কিন্তু তা আইটি রিলেটেড নয়, বিভিন্ন রিলেটেড জব সার্চের একটা জায়গা থাকবে, গুগল সার্চ, এছাড়া অন্যান্য যে হ্যাকসগুলো রয়েছে সেইগুলোর ওপর। তো আপনারা এক্ষুনি একটা কাজ করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আমাদের চ্যানেল লিঙ্ক। আর যেটা বলার, 23 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। তার আগে একটি ওয়ার্কশপও হবে 21 তারিখ, সেটা জয়েন করুন। তার জন্য লিঙ্ক দেওয়া রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানেই ক্লাস লিঙ্ক পেয়ে যাবেন আপনি। আমাদের অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে, বিদ্যাস্তু লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইট রয়েছে www.vidyastu.in, তারও লিঙ্ক দেওয়া হইল। সবকটা আপনারা সাবস্ক্রাইব করে নিন বা ফলো করে নিন, আপনাদেরই কাজে লাগবে। পাশে থাকবেন, একসঙ্গে অনেক দূর যাওয়া যাবে আশা করি। তো যারা অ্যাডমিশন নিয়ে ফেলেছেন অলরেডি বা যারা নিতে চলেছেন, বেশি সিট বোধহয় আমার যতদূর ধারণা আর বাকি নেই, অ্যাডমিশন নিয়ে নিন। এরপর আমাদের যেটুকুন করার সম্পূর্ণটা আমরা প্রোভাইড করব। একইভাবে চাইবো আপনারাও যাতে সিরিয়াস থাকেন, নিজেদের কেরিয়ার নিয়ে থাকেন। লাস্ট একটা কথা বলেই শেষ করব, বাঙালি বাংলায় শিখবে, বাংলায় চাকরি করবে।